মুরাদপুর। ওকে। মুরাদপুর এনজিওটা আমার নাম শুনছি কি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। তখন ওদের এখানে গেলাম, যাওয়ার পরে আমার স্টোরিটা নিল, আপনি কোথায় ছিলেন, কী করছেন, যে আপনার শারীরিক অবস্থা কি। নেওয়ার পরে ওনারা আমার একটা পরীক্ষা করালো ওখানে। পরীক্ষা করালে তখন আমার HIV পজিটিভ আসলো ওখানে। HIV পজিটিভ আসলো। তখন আমি তো আরও আকাশ থেকে ভেঙে বললাম আমার HIV পজিটিভ। আমি তো তখন স্বর্ণহারা হয়ে গেছি, আমি কী করবো এখন, আমার জীবনটা শেষ, আমার বাচ্চা কী হবে। তখন আমি কান্নাকাটি করতেছিলাম, আমি তখন সুইসাইড করার জন্য স্টেপ নিয়েছিলাম। আপনার মনে সন্দেহ হয়নি যে আপনার বাচ্চার কি অবস্থা, বাচ্চা পজিটিভ কিনা? হ্যাঁ, আমার মনে তো সন্দেহ হয়েছে তখন। আমার আমি তখন তো আমি বাচ্চার কথা চিন্তা করতে, তখন আমি কান্নাকাটি শুরু করেছি, ও কিভাবে কি হবে, পজিটিভ ওর কী হবে, কারণ আমি মরে গেলে ওর কী হবে। তখন ওনারা আমাকে অনেক সান্ত্বনা দিয়ে আবার আশার আলোতে সংগঠনের একটা পাঠালো ওখানে। আশার আলোতে পাঠানোর পর আশার আলোতে আমাকে আবার টেস্ট করলো ওখানে। প্রথমে টেস্ট করলো বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আশার আলোতে আবার টেস্ট করলো ওখানে। টেস্ট করার পরে ওনারা আমাকে কাউন্সিলিং করলো। কাউন্সিলিং করার পরে ওনারা আমাকে মনোবল জোগালো যে আপনি ধৈর্য হারাইন না, এখানে আপনার মতো অনেক মানুষ আছে। তখন একজন এসে পজিটিভ ব্যক্তি আমার সাথে কথা বললো যে ভাই আমি পজিটিভ, আমি দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছি, হচ্ছেন আপনি ভালো থাকবেন। কত সালের ঘটনা এটা? এটা 2005 সালের ঘটনা বলতেছি। আচ্ছা। তখন ভালো থাকবেন, তখন আমি তো কান্নাকাটি করতেছি, আমি তো আসলে ওনার কথায় কোনো গুরুত্বই দিচ্ছি না। তখন ওনারা আমাকে ওনারা আমাকে অনেক সান্ত্বনা দিয়ে বাসায় পাঠিয়ে দিল। আমার সমুদ্রের বাসায় চলে আসলাম। আসার পরে আমার সমুদ্রের বউকে বললাম ভাবে আমি অসুস্থ, জানি না আমার কী হবে, আমার বাচ্চাটা ওটা দিয়ে দেখতে হবে, আর কোনো করণীয় নেই। তখন ওনারা 2 দিন পরে আবার আমাকে ওইখানে সংগঠনতে ডাকলো যে আপনার বাচ্চাকে একটু নিয়ে আসতে হবে। তখন আমার বাচ্চাকে নিয়ে গেলাম, আমার বাচ্চাকে ওনারা পরীক্ষা করলো। তো আমার বাচ্চার রেজাল্টটা হচ্ছে নেগেটিভ। আলহামদুলিল্লাহ। নেগেটিভ ওনারা বলতে দেখেন আপনার বাচ্চাটা এখন নেগেটিভ, আরও একটা পরীক্ষা করতে হবে কিছুদিন পরে, মানে তো 27 বছর পরে দিয়ে। ওটা আমাকে ইনফরমেশন দিল, আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের মধ্যে আসে থাকেন, কিন্তু আমরা CD4টা পরীক্ষা করতে হবে। CD4 মানে শরীরের মধ্যে বাইরে। আমি বলছি এটা আমি কোথায় করবো, আমি তো চিনি না কোথাও, আবার আমার কাছে টাকাও নেই। CD4 ওরা বলছে টাকাটা আসে আপনাকে দিতে হবে না, আমরা আপনাকে যাতায়াত ব্যবস্থা করে দেবো, আপনি ঢাকায় CMS-এ যেতে হবে। তো ভাই আমি তো এত টাকা আমি জোগাড় করতে পারবো না, আমি CD4ও করবো না, জোগাড়ও করতে পারবো না। ওদের না ভাই এটা আপনার জন্য CD4টা আপনার জন্য খুব জরুরি। তখন আমি কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করে আমার বন্ধু জাকিয়ে যিনি আমাকে হেল্প করছে, করার পর ওনাকে বললাম ভাই এখন আমাকে CD4 টেস্ট করার জন্য বলছে, আমি কোথায় পাবো টাকা এখন আমার। তারপরে উনি বলছে ভাই এখন তো ওটা করতে হবে, কারণ যখন একটা রোগ যখন ধরা পড়ছে তো ওটা করতে হবে। তখন আমার দুলাভাইয়ের কাছে আসে বললাম, দুলাভাইয়ের সাথে কথা বলার সাথে সাথে এই কথাটা আমার বাড়িতে চলে গেছে, হাশেম HIV পজিটিভ। এই কথাটা যখন বাড়িতে আমার বাড়িতে যে মালামাল ছিল, আমার কাপড় চোপড় ছিল, আমার ব্যাট লজা ছিল, এগুলো তারা খালে নিয়ে ফেলে দিয়েছে। মানে আমার কোনো কিছু রাখে নাই, আমার প্লেট আমার কোনো কিছুই মানে আমার ঘরে রাখে নাই, মনে করছে যে ওগুলোতে ভাইরাস বসে আছে। হ্যাঁ, সবগুলো ফেলে দিয়েছে। তখন আমাকে তো মানুষ বলতেছে যে আপনার মানে এত বিদেশি কম্বল নদীতে ভাসতেছে, আপনার ভালো ভালো কাপড় চোপড় নদীতে ভাসতেছে। তখন আমি আরও কান্না করতেছি, কী করবো, কারণ আমার দুঃখ বলে দুঃখ তো আমি কোথাও কারোর সাথে শেয়ার করতে পারছি না। তখন আমি মানসিকভাবে আরও ভেঙে পড়ছি, কারণ সবার সাথে আমার সাথে তো গিয়া হচ্ছে না। তখন এখন আমার দুলাভাইয়ের সাথে কিছু টাকা নিয়ে আমি CMS আসলাম। CMS আমার আসার পরে পরীক্ষাটা দিলে 1 দিন থাকলাম ওখানে, থাকার পরে পরীক্ষাটা দিলাম, পরীক্ষার পরে রিপোর্ট পেলাম 3 দিন পরে আমার CD4 148। সাধারণত 300 না 350-এর উপরে থাকতে হয় বোধহয়, এরকম একটা কিছু ব্যাপার। হ্যাঁ, 148 পরে। তখন আমি CD4 রিপোর্ট নিয়ে ওখানে আসার আলোতে গেলাম, যাওয়ার পর ওনারা বলছে আপনার CD4 তো আসলে 148, কিন্তু আপনাকে এটা ইমপ্রুভ করতে হবে। বলছি কীভাবে ইমপ্রুভ করবে এটা, আপনাকে মেডিসিন নিতে হবে। তখন তো মেডিসিন অ্যাভেলেবেল না। তখন তো আমি যাদের সাথে কাউন্সিলিং করছে, আরে মেডিসিন বাগাবাগি করে খাচ্ছে ওরা, মানে 7 দিন 3 দিন 5 দিন এরকম মেডিসিন নিচ্ছে। তখন মেডিসিন আসতো তো আপনার বাই বাস ইন্ডিয়ার দিকে বাই বর্ডার দিয়ে। তখন তো এয়ারটি নাম বা ARV এটা আমরা কখনো শুনি নাই। তখন আমি ডাক্তার সিরাজ আমাকে একটা রেফার করলো ডাক্তার সিরাজ ইসলাম স্যার,
মানে যিনি HIV বিশেষজ্ঞ ওনাকে রেফার করলো। রেফার করার পরে আমি ওখানে গেলাম, উনি তখন আমাকে খুব দামি দামি ইঞ্জেকশন দিল, কিন্তু যা আমার ক্ষমতার বাইরে, আমার কেনার মতো ক্ষমতা নেই। মানে একটা ইঞ্জেকশন 4,000 টাকা করে। তখন স্যারকে বললাম, স্যার আমি তো এগুলো কিনতে পারবো না। এবং স্যার বলছে এগুলো তোমাকে কিনতে হবে না, এগুলো আমি তোমাকে ফ্রি কস্টলি। আর উনি আমাকে ভিজিটও নাই, উনি আমার ফ্রি কস্টলি এগুলো করে দিল। করে দেওয়ার পরে আবার উনি আমার বাচ্চাকে দেখলো ওখানে, আর তোমার বাচ্চার রিপোর্টটা তো ভালো আছে, আগে আমি দেখছি, আবার আমার কাছে একটু আসিও। বাচ্চাকে নিয়ে গেলাম আগে, নেওয়ার পরে এখন উনি যখন আমাকে ইঞ্জেকশন যেগুলো দিছে এগুলো যেগুলো আমি ইমপ্রুভ হয়ে গেলাম। তখন একটু আমার মানসিক শক্তি বাড়লো, আমি শরীর স্বাস্থ্য আবার ভালো হয়ে যাচ্ছে ইঞ্জেকশনটা দেওয়ার। ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুদিন ভালো হওয়ার পরে আবার কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে গেলাম, মানে 5-6 মাস পরে আবার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে আবার আশারালতে গেলাম, বন্ধুতে গেলাম, বন্ধু আশারালতে রেফার করলো। তখন বন্ধুর তো আসলে ট্রিটমেন্ট দেওয়ার তো কোনো কিছু, ওনারা শুধু পরীক্ষাটা করতো। তখন ওনারা আমাকে বিভিন্ন জায়গায় কাউন্সিলিং করাতে শুরু করলো। আমার মন ভেঙে যাচ্ছে কাউন্সিলিং করতে, অন্য যারা পজিটিভ আছে ওনাদের সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ তৈরি করছে ওনারা। ওনারা বলছে ভাই আমরা, কেউ বলছে আমি এতদিন, কেউ বলছে এতদিন। এখন ওনারা বলছে ভাই আপনারা এতদিন ঠিক আছে, আপনাদের পরিবারের মধ্যে তা আপনারা মানামাজি, কিন্তু আমি কোথায় যাবো? এখন আমার পরিবার থেকে মানতেছে না, আমার বাচ্চাকে আমি কোথায় নিয়ে যাবো? এখন ওরা বলছে ভাই কী করবেন, এটা তো করার কিছু নেই। এখন তো আপনি, এখন ভাই আমি বলছি আমি সুইসাইড করা স্যার আমার কোনো গতি নেই। আমি কোথায় রাস্তা পাচ্ছি না, আমি কোথায় তো থাকার জায়গাও পাচ্ছি না, কেউ আমাকে খাওয়ারও দিচ্ছে না। আমার আত্মীয় স্বজন কেউ আমাকে বিয়ের তো কোনো জায়গায় ইনভাইট করে নাই কখনো। সবাই আমার খানে আসতেছে, আমার ফ্যামিলি তো একটা ওনাদের ফৈশ্যগরীর অনেক আছে আমার ভাই বাড়াদের মধ্যে, বড় বড় বিয়ে হচ্ছে, কিন্তু আমাকে কখনো ইনভাইট করে নাই। বড় বড় গরু দিয়ে কোরবানি করতেছে, কিন্তু আমি এই কোরবানির মাংস আমি অংশগ্রহণ করতে পারিনি। তখন আমি বুক ফাটা কান্না করতাম। এক পর্যায়ে এভাবে চলতে চলতে এখন আমি ওষুধ পাচ্ছি না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তখন আমাকে 2007 সালে এসে ওষুধ শুরু করলাম। আমি 2005 সালে, একটা 2007 সালে ওষুধ শুরু করলাম। তাও তো ERBটা যে সাইড এফেক্ট বা এটা আগে আমাদেরকে বলে নাই। যখন ERBটা শুরু করছি তখন আমি পাগলের মতো হয়ে গেছিল, মানে ঘুমাইতে পারছি না, আমার গায়ে দিয়ে কাপড় রাখতে পারতেছি না। তখন আমি বলছি আমি আরও সহসাত মরে যাবো, ERBটা গেলে আমি সহসাত মরে যাবো। আমি তো 5 দিন আগে বাঁচলে 5 দিন আগে মরে যাব। তখন আমি বন্ধ করে দেওয়ার জন্য উপক্রম হয়েছি। তখন ওনারা আমার সাথে যোগাযোগ করতেছে আমি ERB খাচ্ছি কিনা। ওনারা বলছে ভাই আপনার 1 সপ্তাহ কষ্ট হবে, 1 সপ্তাহ একটু কষ্ট হবে। ওনারা আমাকে মনিটরিংয়ের মধ্যে রাখতেছে। আবার ডাক্তার সিরাজ স্যার খবরও নিচ্ছেন, মানে কী অবস্থায় আছে। তখন 1 সপ্তাহ আমি এই বিষয়টা কন্টিনিউ করার পরে আস্তে আস্তে আমি ইমপ্রুভ হচ্ছে, মানে ওষুধটা আমার অ্যাডজাস্ট হচ্ছে। এইভাবে আমি 1 মাস বুঝলে পড়ছি। 1 মাস পরে আবার ওষুধের গ্যাপ হয়ে গেছে, মানে ওষুধ পাচ্ছি না। তখন ওষুধের ক্রাইসিস, আর ওষুধ কেনার মতো আমাদের ক্ষমতা ছিল না। বাইরে থেকে ওষুধ আছে কিন্তু আমাদের ক্ষমতা ছিল না। তখন আমরা 3 দিন 4 দিনের করে ভাগাভাগি করে ওষুধগুলো নিতাম। নেওয়ার পরে এইভাবে জীবনের শুরু হলে, এইভাবে আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক শুরু হলো 2008 সালে গিয়ে। মানে সারা বাংলাদেশে যতগুলো PLHP আছে, PLHPদের সাথে আমরা আস্তে আস্তে একত্রিত হতে শুরু করলাম। আমাদের হাবিব আবু আমাদের সাথে এই সংগঠনের প্রধান হিসেবে আমাদের দায়িত্ব নিয়েছিল। তখন উনি একজন এফেক্টেড, উনি দায়িত্ব নিয়েছিল। তখন ওনার সাথে সাথে আমরা আজকে আমাদের প্রেসিডেন্ট যিনি রহমান ভাই নেটওয়ার্কের সভাপতি, ওনাকে প্রথম আমি সেলিব্রেট করি, কেন উনি আমাকে সহযোগিতা করেছে। যিনি আমেরিকাতে আছেন আমাদের খোরশেদ ভাই, যিনি আলী ভাই, যারা ওনারা পজিটিভ ব্যক্তি, সবাই এখানে আমেরিকা বর্তমান সেটেল ওনারা, কিন্তু আমাদেরকে সাহায্য করছে। তখন আমরা আমাদেরকে ট্রেনিং করাচ্ছে। ট্রেনিং মানে আপনার HIV হলে কীভাবে ভালো থাকতে হবে, কীভাবে আপনার জীবনযাপন করতে হবে, এইভাবে ওনারা আমাদেরকে কাউন্সিলিং করতেছে। এবং ওষুধ মেডিসিন কীভাবে আপনার করতে হবে এগুলো আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। মেডিসিন কোনো অবস্থায় গ্যাপ দেওয়া যাবে না। তখন একটা সময় আমার বাচ্চাকে আমার স্কুলে দিতে হচ্ছে, তখন তার বয়স 6 বছর চলতেছে, তাকে নিয়ে যাবে আনবে কে? তখন আমি ওই স্কুলে গেছি আমার স্ত্রী যখন বলছে, স্কুল বলছে যে এটা নেওয়া যাবে না। ওহো
নেওয়া যাবে না। তো আমি ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর আমি তার তখন আমি তো চিন্তা করছি আমার ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তখন আমি আর জায়গায় যেয়ে গোপনভাবে স্টুডি না বলে আমি আবার ছেলেকে ভর্তি করাইছি। আমি কিন্তু স্টুডি বলি নাই, আমি ওনার মা মরে গেছে, ব্রেন স্ট্রোকে মরে গেছে, এই কথাটা আমি বলছি। এর মধ্যে তখন এখন আমি চাচ্ছি আমার একটা তো মানসিক স্বাস্থ্যের জন্য একটা কারো দরকার, আমি তখন চিন্তা করতেছি। এখন ওইদিকে আমার মা বাবাও খবর নিচ্ছে না, আমার ভাইরাও খবর নিচ্ছে না, কিন্তু আমি মা বাবার কাছে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। একদিন হঠাৎ করে এর মাঝে আমার মায়ের কাছে আসলাম, আসার পর মার ফা ধরে অনেক কান্নাকাটি করলাম। মা দেখেন আমি তো মরে যাবো, আমার একটা ছেলে কি হবে। যখন আমার মার কাছে আসছি শুনছি আমার ভাই, তারপর সাথে সাথে আমার বাপ থেকে সসম্পত্তি সব ওনাদের নামে ট্রান্সফার করে নিয়ে গেল। তখন আমার জীবনে বড় ধাক্কাটা খেলাম আমি ওখানে। তখন আমাকে এমনি নিঃস্ব, আমার নিঃস্ব করার কোনো জায়গা থাকলো না। আমার নামে আমার বাবার নামে কোনো কিছু রাখলো না, তাদের নামে সব উইল করে নিয়ে গেল। বাকি ভাইগুলা সবাই নিয়ে নিয়েছে, সব আমার 3 ভাই নিল। আমার বোন কেউ দেয় নাই, আমার বোন কেউ দেয়, আমার বোন আমার সাথে আছে যে ওনার সম্পত্তি আমাকে দিয়ে দিলে আবার। আমার বোন কেউ দেয় নাই। আমি একদিন এসে জিজ্ঞেস করলাম আমার বাবার কাছে, আব্বা আপনাদের সসম্পত্তি নিয়ে বলছে আপনার কাছে আমি কি অপরাধ করছি, এখানটা আমারও শ্রম আছে, শ্রম আছে, আমারও হক আছে। এখন আমার আব্বা বলছে আমি কি করবো, ওনারা আমাকে নিয়ে জোর করে নিয়ে বলছে, আমি কি করবো। তো সামাজিক সবাই আমাকে বলছে তুমি একটা বিচার করো, সালিশ করো। এখন আমি কার কাছে বিচার দেবো? এখন আমি এই কথা বলতে গেলে তারা বলছে সে পজিটিভ, সে পজিটিভ, সে এখানে সবাইকে বাইরে সরাই দেবে। আমার ফ্যামিলি থেকে বলতেছে। আমার তো স্পর্শ আসতো না, আমার দ্বারা ছোঁয়া, আমার গ্লাস, আমি কখনো যদি বাড়িতে গিয়ে গ্লাস পানি গেলে ওই গ্লাসে তারা আর কোনো স্পর্শ করতো না। আমার ভাই ছেলেদেরকে আমার কাছে জড়ো হতে দিত না, আমাকে জড়িয়ে ধরতে দিত না, বন্ধ করে দিলাম, যাওয়াটাই বন্ধ করে দিলাম। সম্পত্তি নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নেই আমার, আমি এখানে কোথায় যাব? ছেলেটা কোথায় তখন আপনার? ছেলেটা আমার ওই বোনের কাছে না, আমার সমুদ্রের বাসায়। আচ্ছা আচ্ছা। তখন আমার সমুদ্রের বাসায় আমি তখনও। এর মাঝে আমার বাবা মারা গেল। আমার বাবা মারা দিলে আমি আমার বাবার জানাজায় শরীক হতে পারিনি। কি বলেন, জানাজায় যেতে দেয়নি আপনাকে? আমার বাবার মুখে আমি পানি দিতে পারিনি। আমার ছেলে তো আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার জীবনে। এই আপনি গেলে ভাইরাস ছড়ায় যাবে, ছড়ায় যাবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। তখন এই থেকে আমি আর বাড়িতে যাই নাই। আমি তখন লজ্জায় আমি কি করব। তখন আমি কি করছি, এই আশার হলো আপনার বন্ধু, আমার নেটওয়ার্ক আমাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে শুরু করলো। তাদেরকে আমাকে ট্রেনিংয়ের মধ্যে আনলো। ওনারা নিয়ে আমাকে আবার আমাদের গ্রামের বাড়িতে উঠোন বুটে শুরু করলাম। আমি মানে এই ভাইরাসটা নিয়ে তখন প্রথম আমি আমাদের চেয়ারম্যানের এখানে গেলাম, মানে একটা HIV সম্পর্কে এখানে একটা মিটিং হবে, এই মিটিংটা চেয়ারম্যান থাকবে, এলাকার মেম্বার করে, ওদের সামনে মিটিংটা শুরু করলাম যে ওনারা HIV ভাইরাস হলে আপনারা এমনভাবে ওনার সোয়াশি রোগ না, এটা কোনো ইয়া না, আপনারা এটা হ্যারাসমেন্ট করার কোনো ইয়া না, ওনাদেরকে বোঝাতে শুরু করলাম। এইভাবে আমি চেয়ারম্যানকেও করলাম, তারপর স্কুলে করলাম মিটিং, তারপরে আমার গ্রামের মধ্যে উঠোন বুটে করলাম। এভাবে আস্তে আস্তে আমি বিল্ড আপ করলাম। ওখানে গ্রামের মানুষের সাথে সহজভাবে মিশে গেলাম আস্তে আস্তে। তখন আমি 2007 সালে আমার মামাতো ভাই চিন্তা করলো এই ছেলের একটা মার দরকার আছে। তখন আমি একটা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। তখন বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। এই মেয়েটা একটা ডিভোর্স প্রাপ্ত। বাট আপনি বিয়ে করলে তো সে বিয়ে করবে না, তাকে তো জানাইতে হবে বিষয়টা। নাকি না জানিয়ে করেছেন? না, জানাইছে। কি করেছেন একটু বলেন তো। আমি যখন ডিভোর্স প্রাপ্ত তখন আমি আমার সংগঠনের কাছে জানালাম যে আমি একটা বিয়ে করতে চাচ্ছি। তো আমি চাপ দিতে হয় যে পজিটিভ, আপনি কীভাবে বিয়ে করবেন। তখন তো আমাদের বিয়ে করা বাচ্চা নেওয়া এটা একটা ইয়া ছিল, বন্ধ ছিল, মানে অ্যালাও ছিল না আমাদের সংগঠনের থেকে বা নেটওয়ার্ক থেকে, তখন ওনার অ্যালাও ছিল না। এখন তো অনেক বিল্ড আপ। তখন আমি বলছি ঠিক আছে, একটা মেয়ে আছে, ওনার সাথে আপনারা কথা বলে দেখতে পারেন। উনি স্বেচ্ছায় যদি রাজি হয়, উনি স্বেচ্ছায় রাজি হলে তখন ওনাকে আমাদের অফিসে আনলাম। আমি বললাম আমার স্টোরি বললাম। উনি বলছে ভাই ওনার তো অসুখ হয়েছে, এটা জানতে পারছি, কিন্তু আমি বৈষম্যতার শিকার ওই আমাকে যেখান থেকে ডিভোর্স করছে আমার হাজব্যান্ড, আমাকে যখন আমার টিমের দ্বারা হচ্ছিল
তখন আমাকে বলছে আমার ক্যান্সার হয়ে আমাকে ওই রিমার থেকে আমাকে ডিভোর্স করা হয়েছে। উনি বলতেছে তো ওনাকে আমার বিয়ে করতে অসুবিধা করতে কোথায়। তখন আমার ওনার পারিবারিক আশার আলো বন্ধু তাও আমার সমুদ্রে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বিয়ে করার জন্য ওনাকে। উনি জেনে শুনে আপনাকে রাজি হয়েছে? জেনে শুনে রাজি হলো। আচ্ছা, তখন পর্যন্ত কি এটার কোনো মেথড ছিল এরকম যে আপনি যাকে বিয়ে করলেন সে যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে সে পজিটিভ হবে না, এরকম কোনো নিয়ম ছিল? আপনি কন্ডম ব্যবহার করতে হবে। আচ্ছা, কন্ডম ব্যবহার করতে হবে। আপনি কন্ডম ব্যবহার করলে আপনি ইয়ে করবেন, আপনি মনে যখন ইয়ে করবেন। মুখের স্যালাইভা থেকে অনেক সময় হয় না? না, এইটা তখন গবেষণায় আসে নাই। লালাতে ইয়ে হওয়ার বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, তখন আপনার মনে এক বাসনে ভাত খেলে বা টয়লেটে এরকম কোনো নিয়ম, শুধু একটা আপনার রক্তের মধ্যে ব্লাড কানেকশন, ব্লাডটা থেকে যদি ব্লাড ট্রান্সফার হয় তাহলে ওকে। তারপর এখানে এইভাবে করতে করতে হঠাৎ 7 সালে বিয়ে করলাম। বিয়ে করার পরে উনি 8 সালে কনসিভ হলো। হ্যাঁ, তাহলে তো শুনতে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। না, কনসিভ হলো, আমি তখন ওদের সাথে যোগাযোগ করলাম হ্যাঁ যে আমার ওয়াইফ কনসিভ হলো। এখন এটা কি আপনাদের প্ল্যান করেই ছিল নাকি হয়ে গেছে আর ঘটনাচক্র হয়ে গেছে? ঘটনাচক্রে হয়ে গেছে। আচ্ছা, তখন আমি ওনার সাথে যোগাযোগ, সাথে ডাক্তার সিরাজ ইসলাম স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার উনি তো এখন কনসিভ করছে, কী করবো আমি? তখন স্যারকে ওনাকে পরীক্ষা করলো, তখন উনি পজিটিভ হয়ে গেল, আর ওয়াইফ পজিটিভ হয়ে। তখন ওনাকে আমার সামনে কাউন্সিলিং করলো যে আপনি পজিটিভ হয়েছে। হয়তো আমি পজিটিভ হয়েছি, আমি তো দুর্বল নই, কারণ আমার স্বামী তো পজিটিভ একজন ব্যক্তি। উনি ওষুধ খাচ্ছে, আমি দেখতেছি, আমি ওনার সেবা যত্ন করছি, আমি পজিটিভ হলে ওষুধ তার কোথায়। তখন স্যার আমাদের নিয়ে একটা কেস স্টাডি দেখলো, মানে কীভাবে হলো আমার ওয়াইফ এবং আমার ছেলেকে। তখন আমার এই ঘরে আর ছেলেটা হয় নাই, যেটা কনসিভ করছে ছেলেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা কি নষ্ট করে ফেলেছেন? না, নষ্ট হয়ে গেছে। সে প্রথম বড় কোনো ছেলে সন্তান হয় নাই, বর্তমানে কোনো ছেলে সন্তান হয় নাই তার। আচ্ছা, কিন্তু উনি পজিটিভ হয়ে গেছে। উনি পজিটিভ হয়ে গেছে। এখন আমার সাথে ওনার পরিবারও জানে উনি পজিটিভ, আমিও জানি, এবং আমার আত্মীয় স্বজন সবাই জানে উনি পজিটিভ। এবং উনি সবাইকে বলতে আমি পজিটিভ, আমার হাজবেন্ড বলছে আমি পজিটিভ। এর মাঝে আমরা তো আস্তে আস্তে আমি নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে যারা পজিটিভ আছে ওদেরকে বিল্ড আপ করার জন্য চেষ্টা করতেছি। কারণ আমি তো অসহায় একজন মানুষকে, যখন নতুন কোনো মানুষ পজিটিভ হয় তাদের সংস্পর্শে আমরা যাচ্ছি, তাদেরকে আমরা মনিটরিং করাচ্ছি বা পজিটিভ হয়েছে। আমিও আপনার মতো একজন সময় আত্মহত্যার চেষ্টা করছি। আত্মহত্যার কোনো বিষয় না, আসলে এটা টিপলি ওষুধ খেলে মেডিসিনটা নিলে ঠিকমতো আপনাকে দীর্ঘদিন ভালো মানুষ হচ্ছে, বাসে থাকার অনুপ্রেরণা জবাবে, যেটা জ্বলন্ত প্রমাণ আমি ওদেরকে। এইভাবে আমাদের নেটওয়ার্কের মধ্যে আমরা যে সংগঠন সারা বাংলাদেশে প্রতি 3 বছর অন্তত নির্বাচন হয় এইচআইভি পজিটিভদের মধ্যে। তাই নাকি? হ্যাঁ। এই নির্বাচনটা কিসের জন্য? নির্বাচনদের লিডারশিপ তৈরি করার জন্য। ও, এই সংখ্যাটা কি দিন দিন বাড়তেছে? সংখ্যাটা বাড়তেছে, সংখ্যাটা কমতেছে না। আমি 2টা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে যে যারা এইচআইভি পজিটিভ হয়ে যায় তাদের জন্য আপনি কি বলবেন, 1। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এইচআইভি পজিটিভ যারা তাদের প্রতি আমাদের যারা পজিটিভ না নেগেটিভ তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে কি বলবেন? আগে প্রথমে এটা বলেন, যদি ধরা পড়ে যায় কারো যে সে এইচআইভি পজিটিভ তাহলে কি করবে? যারা এইচআইভি পজিটিভ ধরা পড়ে গেছে বা হয়ে গেছে, এটা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তাদের ফ্যামিলির প্রতি আমার, আপনারা ওদেরকে অবহেলিত করবেন না। বাংলাদেশে এখন এইচআইভির জন্য ট্রিটমেন্ট আছে, সরকারে ওদের জন্য অনেক ফেসিলিটি আছে। আপনারা ERP নামে একটা ERT সেন্টার আছে, ওইটার সাথে যোগাযোগ করলে আপনারা সুন্দর ট্রিটমেন্ট পাবেন। এবং আপনারা যদি মানসিক ফ্যামিলিগত ওনাকে সাপোর্ট দেন, ওনারা আপনি সুস্থ মানুষের চেয়ে একটা ভালো লিভ ধারণ করতে পারবে, ভালো জীবনযাপন করতে হবে। এবং এইচআইভি পজিটিভ যারা আগে যেটা ছিল এখন ওইটার দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ এইচআইভি পজিটিভ হলে সুস্থ বাচ্চার জন্ম দেওয়ার রেকর্ড আছে বাংলাদেশে বর্তমানে। এখন আমাদের ওই ট্রিটমেন্টটা আছে, আগে ট্রিটমেন্টটা ছিল না, এখন বর্তমান বাংলাদেশ সরকারে ওই ট্রিটমেন্টটার আলাদা ব্যবস্থা করছে, আলাদা ERT সেন্টার করছে, আলাদা আমাদের মাতৃত্ব ধারণ করার জন্য আলাদা গিয়ে রাখছে। তো সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ এই সরকার মানসিকভাবে আমাদের জন্য এটা নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আসলে ব্যক্তিগত এইচআইভির জন্য অনেক কিছু করতেছে, যে প্রতি মাসে যে ওষুধগুলো বিনা পয়সা দিচ্ছে, অনেক বিলে অনেক টাকা, এক মাসের ওষুধের দাম কেউ 6,000 টাকার ওষুধ পাচ্ছে, কেউ 15,000 টাকার, আবার কেউ 30,000 টাকার ওষুধ পাচ্ছে। ওষুধ 3টি কোয়ালিটি বাক আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন।
এই লাইনগুলো ধাপে ধাপের মধ্যে যদি সৃষ্টি করে, বাংলা সরকার আমাদের জন্য অনেক কিছু করতেছে। আমি সারা বাংলাদেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান করার জন্য, পিএলএইচআইভি এইচআইভি হলে মারা যাবে, এইচআইভি হলে ছোঁয়াচে রোগ, এটা আপনি কোনো দৃষ্টিভঙ্গিতে দেখার কোনো সুযোগ নাই। কারণ এইচআইভি কোনো ছোঁয়াচে রোগও না, এইচআইভি কোনো একই সাথে বাথরুমে ব্যবহার করলে এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই, একই প্লেটে ভাত খাওয়ার এইচআইভি হওয়ার সম্ভাবনা, জামা কাপড় ব্যবহার করলে এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই। এইচআইভি হওয়ার একটা উপায়, আপনি শুধু নিরাপদ রক্ত ব্যবহার করেন, নিরাপদ যৌন মিলন করেন, আপনি ভাগাভাগি করে ইঞ্জেকশন নেবেন না। এই তিনটা জিনিস থেকে যদি আপনি নিরাপদ থাকতে পারেন, এইচআইভি হওয়ার সম্ভাবনা। আর যারা মেডিসিন খাচ্ছে বর্তমানে, তাদের এইচআইভির পার্সেন্ট 0%, যে কারণে ওনাদের নেগেটিভ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আপনি যদি বলতে চান যে কেউ যদি এইচআইভি পজিটিভ হয়েও যায়, সে যদি নিয়মিত ট্রিটমেন্টের মধ্যে থাকে, সে একদম সুস্থ স্বাভাবিক একটা সুন্দর মানুষের মতো জীবনযাপন করতে পারবে এবং সে এইডসে যাওয়ার সম্ভাবনা নাই। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, এই স্টোরির বেসিসে আমরা যে গল্পটা এখানে শুনলাম, সেটার বেসিসে এখন এক্সপার্ট যিনি আছেন আজকে আমাদের অনুষ্ঠানে, তাকে কানেক্ট করব এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন ওপিনিয়নগুলো শুনবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে দুইজন বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছে আমরা। তার মধ্যে একজন হচ্ছেন সাইমা খান, কান্ট্রি ডিরেক্টর UNAIDS বাংলাদেশ, এবং আরেকজন আছেন ডক্টর M সালিমুজ্জামান, তিনি HIV ক্লিনিশিয়ান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি ফার্স্ট আপনার কাছে আসি, আপনি ভিডিওটা দেখলেন, আগাগোড়া দেখেছেন, কি বলার আছে আপনার আসলে? ধন্যবাদ আপনাকে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি এটাকে বিশ্লেষণ করবো আসলে তিনভাবে, তিনটা দিক আছে এখানে। একটা হচ্ছে কি, ধরেন আমাদের এখান থেকে বিদেশে যারা চাকরি নিয়ে যায়, বিদেশে যাওয়ার আগে ওদেরকে কীভাবে আমরা প্রিপেয়ার করি সে বিষয়ে চিন্তা করার সময় চলে এসেছে। এবং যারা ওখান থেকে মাঝে মাঝে আসে দেশে ফেরত এবং আবারও যখন চাকরিতে জয়েন করে, তখন একটা রিফ্রেশার বা আবারও যদি তাদেরকে কিছু কিছু বিষয়, শুধু HIV না, আরও কিছু কিছু বিষয় যদি অ্যালার্ট করা যায়, তাহলে আমার মনে হয় এটা একজন মানুষ সুস্থ থাকা এবং সুস্থভাবে কাজ করার জন্য খুবই স্ট্রং একটা সম্ভাবনা নিয়ে আসে। আর শেষের যেটা জিনিসটা আমি খেয়াল করছি যে সামাজিক প্রেক্ষাপটে এখন আমরা অনেক পিছিয়ে আছি, আমার মনে আরও অনেক কিছু করার আছে এবং এটাতে সামগ্রিকভাবে সব লেভেলের লোকজনকেই আমার মনে হয় সংযুক্ত করা দরকার। এক্স্যাক্টলি। সাইমা, আপনার কাছে আসি। বিদেশে যাওয়ার আগে বা বিদেশ থেকে ফেরত আসলে পরে আমরা যদি একটু হলিস্টিকলি চিন্তা করি যে HIVর বাইরেও কিন্তু আরো অনেক বিষয়বস্তুতে তাদের এক্সপোজার হতে পারে, তাই না? HIV কিন্তু একমাত্র যৌন রোগ না, বিভিন্ন রকমের আরো যৌন রোগ আছে, সেটা হলিস্টিকলি দেখা খুব দরকার। এটা 1 নম্বর। 2 নম্বর, ফেরত আসার পরে কিভাবে তারা একটুখানি নিশ্চিত থাকতে পারে, কার কাছে যেতে হতে পারে, কার সহায়তায় মানে যাওয়া উচিত, এই বিষয়বস্তুগুলোর ব্যাপারে না একটু কোনো একটা জ্ঞান দরকার তাদের। সেটা কার্ডের মাধ্যমে হোক বা অ্যাওয়ারনেসের মাধ্যমে হোক বা কমিউনিটি মোবিলাইজেশনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমাদের কিন্তু অনেক কিছু করার আছে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথমে আসলে ভাইরাসটা ক্যারি করলেন হচ্ছে এই ভদ্রলোক যিনি গল্পটা বললেন, কিন্তু মারা গেলেন হচ্ছে ওনার স্ত্রী, যাকে উনি বিয়ে করলেন। এটা কি বডি রেসিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে? আপনারা দুজনে যেহেতু ডক্টর, একটু শুনতে চাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ডেফিনেটলি HIV সম্পূর্ণরূপে বডি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। আপনার বডি ইমিউনিটি যত বেশি হবে, HIVর প্রগ্রেশন তত কম হবে। আর এটা তো অনেক আগের ঘটনা, কিন্তু বর্তমান যুগে আপনি যত বেশি ARV ড্রাগ খাবেন, তত বেশি HIV বাড়ার সম্ভাবনা কমে যায়। এবং টু দি এক্সটেন্ট HIV কমতে কমতে এমন একটা লেভেলে চলে আসে যে এটা ট্রান্সমিটই হয় না। আমরা UNAIDS থেকে বলি U is equal to U, untransmittable is equal to undetectable is equal to untransmittable. সো আমি যদি HIV ভাইরাসটাকে আনডিটেক্টেবল পর্যায়ে নিয়ে আসতে পারি শরীরে, এটা ট্রান্সমিটেড হবে না, এবং এটা সম্ভব একমাত্র ARV ড্রাগ দ্বারা। কিন্তু ওই আমলে তো ওনাদের অত ARV ড্রাগের এক্সপোজার তখনও ছিল না। এটা খুব সুন্দর বডি ইমিউনিটির জন্য এই ভ্যারিয়েশনগুলো। সাইড ইফেক্ট নিয়ে অনেকেই বলেন যে এই ধরনের ড্রাগ নিলে, ওই যে যেটা আমরা শুনেছি প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম যে হাতের নখ পর্যন্ত উঠে যায়, এরকম এক ধরনের কেমোথেরাপির মতো অবস্থা হয়ে যায়। এটা নিয়ে কি বলার আছে, যেহেতু আপনি এ বিষয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, কি বলবেন? যেটা ডক্টর সাইমা বলছিল ওটার সঙ্গে আমি কিছু অ্যাড করে আপনার প্রশ্ন উত্তরটা দেই। উনি কিন্তু 3 বার অসুস্থ হয়েছে। একবার কিন্তু যেখানে ছিল চাকরি করতে বিদেশে, ওখানে পরে যখন আসে টিউবারকুলোসিসের জন্য আবার অসুস্থ হয়, এবং উনি বলছিল কি ওনার ওয়াইফ মারা যাওয়ার আগেও উনি অসুস্থ হয়েছিল কয়েকবার। তখনও হয়তো প্রোগ্রামটা অত সাকসেসফুল বা স্ট্রং ছিল না, যে কারণে আমরা টিবি সহ একজন লোকের HIV থাকতে পারে জিনিসটা আমলে নেই। অথচ ওটা যদি তখন টেস্ট করা হতো তাহলে কিন্তু ধরা পড়তো। আর তার ওয়াইফ মারা যাওয়ার অন্যতম কারণ হতে পারে যে
তার তখন সাংসারিক যে অবস্থা, অর্থনৈতিক Exactly. যে অবস্থা, জি তাতে সম্ভবত তারা ম্যালনিউট্রিশনে ছিল, হুম অ্যানিমিয়া ছিল, তারপরে আবার বাচ্চা হয়, সুতরাং আরো দুর্বল হয়ে যায়। হুম ফলে তার ক্ষেত্রে ভাইরাসটা খুব তাড়াতাড়ি তার আপার হ্যান্ড নিয়ে নেয়, এবং জানতো না তারা। জানতো না তারা, Right. এবং তখন মারা যায়। যেই কারণে এই জিনিসটা আসতে পারে। আর পাশাপাশি আপনি যেটা চিন্তা করতেছেন যে আমাদের পুরাপুরি জিনিসটা কিভাবে ভালো অবস্থায় কন্ট্রোল করা, ওষুধপত্রে যে সাইড এফেক্টগুলি বলছেন সেটা সাধারণত আমরা বলি, যখন ওষুধগুলি দেই তখন কিন্তু বলি, কিন্তু এমন ভাবে বলি না যে ভয় পেয়ে যায়, রাইট কারণ ওষুধ মাত্রই একটা সাইড এফেক্ট থাকবে। আমি Right. যদি আগেই বলে দিই, ইভেন প্যারাসিটামলের সাইড এফেক্ট আছে, আচ্ছা। কিন্তু আমি সেটা যদি আগেই বলি মানুষ জ্বরের জন্য ওটা খাবে না। খাবে না তাই। কিন্তু এইচআইভির ওষুধটা এমন একটা ওষুধ, এটা কোনো বিকল্প নাই, আমাকে দিতেই হবে, খেতেই হবে। ওকে সো আমরা চেষ্টা করি সহনীয় কিছু জিনিস বলতে, এবং জানিয়ে দেই যে সমস্যা হলে আপনি যখন প্রয়োজন তখনই যোগাযোগ করবেন। ওকে, এবার একটু সহজলভ্যতা নিয়ে কথা বলতে চাই। এই ওষুধটা ডায়াগনোস হওয়ার পরে কতটুকু সহজলভ্য মানুষের জন্য? সরকার এখানে কতটুকু সহযোগিতা করেছে, বা আপনারা যারা প্রতিষ্ঠান কেন্দ্রিক সহযোগিতা দিচ্ছেন তারাও কতটুকু মানুষের দূর করা যেতে পারে, বিশেষ করে ইউএনএইডস এর ভূমিকায় যদি একটু আসতে চাই আপা। আচ্ছা, এখানে সরকারি সহায়তায় এই এআরভি ড্রাগস এখন প্রায় 12টা এআরটি সেন্টার থেকে পাওয়া যায়, এবং সরকারের প্ল্যানে আছে এই সংখ্যাটাকে বাড়িয়ে 28-30 পর্যায় পর্যন্ত নিয়ে যেতে। সুতরাং এআরভি ড্রাগের সহজলভ্যতা ধীরে ধীরে বাড়ছে, এবং এটা সরকার সম্পূর্ণরূপে বিনা পয়সায় দিচ্ছে। ওকে বিশেষ করে কোভিডের সময় আমার খুব প্রশংসা করতে হয় একটা বিষয়, সরকার তখন একবারে 3 মাসের ওষুধ কুরিয়ার করে বাসায় বাসায় পৌঁছে দিয়েছিল ওষুধগুলো। তো এখন সহজলভ্য এটা অবশ্যই। সরকার সাধারণত করে কি 1 থেকে 3 মাসের ওষুধ দেয়, যারা নতুন রোগী তাদেরকে 1 মাসের ওষুধ দেয়, কারণ ওদের থরো ফলো আপ দরকার। যারা একটু পুরাতন রোগী ওদেরকে একবারে 2 থেকে 3 মাসের ওষুধ দিয়ে দেয়। সুতরাং একজনকে 3 মাসে বা 2 মাসে একবার আসতে হয় শুধু ওষুধগুলো কালেক্ট করার জন্য। ওকে, সো এটা কি নর্মালি ডিসপেন্সারি বা ফার্মেসি থেকে পাওয়া যায় না? এখানে আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ বা কেউ যখন এটা ডায়াগনোস করে পজিটিভ আসলো, বাংলাদেশের সামাজিকতা এখনও সেরকমভাবে যায়নি যে তিনি নিজেকে এক্সপোজ করবেন। আমাদের এখানে বেশ কয়েকজন খুব সাহসী ভূমিকা দেখিয়েছেন বলেই তাদেরকে আমরা আজকে এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি। কিন্তু অনেক মানুষই নিজের সামাজিকতার কথা ভেবে কিন্তু কখনো পাবলিক প্ল্যাটফর্মে আসতে চায় না, বা তার যে ধরনের একটা সমস্যা আছে সেটা নিয়ে সে কখনো ফেস করতে চায় না। তো অর্গানাইজেশনের কেন্দ্রে যাওয়া ছাড়া তো তিনি সাহায্য পাচ্ছেন না, সেক্ষেত্রে তো অর্গানাইজেশনের লোকজনগুলোও জেনে যাচ্ছে। আপনারা কতটুকু প্রাইভেসি মেনটেন করেন, বা যাদেরকে নিয়ে কাজ করেন তারা কতটুকু প্রাইভেসি মেনটেন করেন এই বিষয়গুলো নিয়ে? আমি এই সম্পর্কে একটু বলি আপনাকে। প্রথমে আমি ইউএনএইডস এর আপাকে ধন্যবাদ দিই যে ওরা সরকারের সঙ্গে মিলে একদম এইচআইভির একটা পেশেন্টের, আপাতত শুধু ওষুধের কথা বললো, এইচআইভি পেশেন্টের এভরিথিং ইজ ফ্রি। ওষুধ, ডায়েট যদি মনে করেন হাই প্রোটিন নিউট্রিশন ডায়েট, হসপিটালাইজেশন, বেসিক ইনভেস্টিগেশন, আরো যা যা টেস্ট আছে, অ্যাবসলিউটলি এভরিথিং ফ্রি। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা কিন্তু দিচ্ছে। আমি জানি না কয়টা দেশ পারে এটা করতে। আপনাকে ধন্যবাদ দিই। আর দ্বিতীয় আমি যেটা বলতেছি যে এআরটির ওষুধগুলি একটু কন্ট্রোল, এই কারণে এই ওষুধগুলি দেওয়ার পরে আমরা কিন্তু প্রথম সপ্তাহে ফলো আপ করতে চাই, ওভার টেলিফোন হলেও যে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা এক। 2 নম্বর হচ্ছে এই ওষুধগুলি যাতে এনশিওর হোক, যেটা অ্যাডহারেন্স বলি আমরা, অবশ্যই খাচ্ছে এবং টাইমলি খাচ্ছে এবং ডেইলি খাচ্ছে, সেটা খুবই জরুরি। এখনকার দিনে এইচআইভির সবচেয়ে কনসার্ন হচ্ছে অ্যাডহারেন্স। ওষুধ দিয়ে দিলাম বলতেছে খাচ্ছে, কিন্তু আসলে খাচ্ছে না। এবং সেটা যদি না হয়, আপনি একটু আগে জানলেন যিনি ভদ্রলোক কথা বললো, নর্মালি 6,000 টাকা লাগে, না হলে 15,000, না হলে 30,000 লাগতে পারে। তাহলে তখন বাংলাদেশ সরকারের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সবাইকে এই ওষুধটা দেওয়া। আর আপনি জেনে রাখেন, এখন যে ওষুধটা দেওয়া হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে রিজিমেন এটা দেওয়া হয়, যেটাও কিন্তু সহজ না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিচ্ছে এটা, এবং খুব ভালো যে ইউনিট সহ অন্যান্য সহযোগী যেই প্রতিষ্ঠান আছে সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, এটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, এনশিওর করতে পারি, এবং আমরা যাতে যাদেরকে ওষুধ দিচ্ছি তাদের ভাইরাল লোডটা যেটা কন্ট্রোল বলি, এটাও যেন এনশিওর করতে পারি। আপনারা যদি কিছু অ্যাড করেন, কনফিডেন্সিয়ালিটির ব্যাপার যদি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে একটুকুন মানে আপনারা যদি কখনো কোনো এআরটি সেন্টার ভিজিট করার সুযোগ হয়, তখন আপনারা দেখবেন মোটামুটি কনফিডেন্সিয়ালিটি ভালোই মেনটেন হচ্ছে। যখন এটা শুরু হয়েছিল তখন একটু প্রবলেম্যাটিক ছিল, বাট এখন সেই প্রবলেম অনেকখানি ওভারকাম করেছি। সো যে কোনো একজন পিএলএইচআইভি যদি তার টেস্টিং করাতে চায়, পরবর্তীতে কাউন্সিলিং লাগে, পরবর্তীতে চিকিৎসা কন্টিনিউ করতে হয়, সে ফুল কনফিডেন্সিয়ালিটি পেয়ে যাবে। আমি যদি একটু প্রসেসটা জানতে চাই, যে কোনো একজন কেউ যদি গেজ করেন যে আমার শরীরের অনেকদিন ধরে আমি ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু সামহাও এটা ওয়ার্ক করছে না, তাহলে সে টেস্ট করানোর জন্য প্রথম কোথায় যাবে? বাংলাদেশে মোট এখন কয়টা, 21টা না,
21টা এইচটিসি সেন্টার বলি আমরা, এইচআইভি টেস্টিং সেন্টার বলি, সেগুলো বিভিন্ন পাবলিক মেডিকেল ইনস্টিটিউটে আছে। ওকে, সেখানে ওকে টেস্ট করতে হবে এবং সেখানেই সে প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট কাউন্সিলিং পাবে ওকে, এবং ওখানেই তার পজিটিভ কনফার্মেশন হবে। দেন ওরাই ধাপ বলে দেবে পরে কোথায় যেতে হবে, স্টেপ বাই স্টেপ। তবে এর পাশাপাশি আরো কিছু কার্যক্রম চলছে, যেমন বিভিন্ন টিবি সেন্টারে, টিবি ডায়াগনস্টিক সেন্টারে বা ডট সেন্টারেও কিন্তু এখন এইচআইভি টেস্টিং হয়। যারা টিবি পজিটিভ সেই রোগীদেরকে একটা স্ক্রিনিং এর মাধ্যমে বোঝা যায় যে এইচআইভি টেস্ট লাগবে কি লাগবে না, তখন ওনাদেরকেও কিন্তু এইচআইভি টেস্টিং করা হয় এবং দরকার হলে কনফার্মেশনের জন্য পাঠানো হয়। টিবি বলতে কি যক্ষার কথা বলছি আমরা? ওকে, ফাইন। এবার একটু সার্বিক প্রেক্ষাপট নিয়ে বলতে চাই। এই যে এইডস মানেই যে মৃত্যু, মানুষের যে একটা রং কনসেপশন, এবং একই সাথে এইডস হলে ছোঁয়া যাবে না, যেটা আমরা দেখেছি ওনার ক্ষেত্রে, যে লাশ পর্যন্ত, লাশের সামনে পর্যন্ত কেউ আসেনি, জানাজা পর্যন্ত করতে যায়নি ওনার স্ত্রীকে। এই পারসেপশনের জায়গা থেকে আমরা কতটুকু বের হয়ে আসতে পেরেছি, বা এই পারসিভনেসটা যে একেবারেই রং, যে এইডস হলে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় না, সেটা নিয়ে আপনাদের দুজনের কি বলার আছে? প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আসলে সামাজিক পর্যায়ে এটা প্রচারটা এখনো খুব একটা, মানে বলবো না, অনেক বেশি ছড়িয়ে পড়েছে, আরো বোধহয় লাগবে কাজ করা। জি, আপনার কাছ থেকে জানতে চাই এবং আপনাকে দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের পারসেপশনের জায়গাটা পরিবর্তন করব কিভাবে এবং কনফিডেন্ট আমরা পাবো কিভাবে। একটু আগে আপনি একটা খুব উদাহরণ দিচ্ছিলেন, মেডিকেল টার্ম ইউ ইকুয়াল টু ইউ বোধ হয় আপনি বলছিলেন, যে জিরো হয়ে গেলে আলটিমেটলি এটা যখন ডায়াগনোস করা যায় না তখন এটা জিরোই বলা হয় এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। একটা বড় জিনিস আমাদের পারসিভনেসে আছে, যেটা হলো যে তিনি এইচআইভি পজিটিভ এবং তিনি বেবি নিতে পারবেন কিনা, সেটা মেলের ক্ষেত্রে হতে পারে, ফিমেলের ক্ষেত্রে হতে পারে। আবার এরকম কেস আমরা পেয়েছি যে দুজনেরই পজিটিভ কিন্তু বেবি হয়েছে নেগেটিভ। তো এটা যদি কাকতালি হয়ে যায় বা মেডিকেল সায়েন্সের জায়গা থেকে যদি হিসাব না আসে, তাহলে তো মানুষ এটার উপর ভরসা রাখতে পারবে না। অ্যাকচুয়ালি না, এআরভি ড্রাগ খুব ইফেক্টিভ এআরভি ড্রাগ আসার আগেও আমরা দেখতাম যে মা থেকে শিশু হওয়ার সম্ভাবনা ছিল অ্যারাউন্ড 15 to 25%। এখন এআরভি ড্রাগ আসাতে এটা প্রায় 1 to 5% নেমে এসছে। ওকে, সুতরাং মা বা বাবার যদি এইচআইভি থাকে, বাচ্চা যে হবে তার সম্ভাবনা প্রথম থেকে খুবই কম, আর সে যদি এআরভি ড্রাগ নিয়মিত খায় তো একেবারেই কম। মানে নিউবর্ন বেবির ক্ষেত্রে বলছেন? নিউবর্ন ক্ষেত্রে খুব, মানে বেবি ক্যারি তারা করতে পারে, অবশ্যই করতে পারবে, বাট উইথ মানে কনস্ট্যান্ট মনিটরিং, এআরভি ড্রাগে অ্যাডহিরেন্স থাকতে হবে এবং ডক্টরের পরামর্শ লাগবে, এবং অবশ্যই পরামর্শ থাকতে মানে হবে। ডক্টর সাজেস্ট না করলে ওনারা প্ল্যান করবে না, এটাই হচ্ছে বিষয়। ওকে, বিউটিফুল। সো সার্বিকভাবে একটু আগে স্যার যেটা বলছিলেন যে আমাদের পারসেপশনের জায়গাটা পরিবর্তন করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন, এটা দিয়ে শেষ করতে চাই। জি, পারসেপশনের জায়গা পরিবর্তন করার জন্য প্রচারণা লাগবে। সবাইকে স্পষ্টভাবে জানতে হবে যে এইচআইভি কোনো ছোঁয়াচে রোগ না, এইচআইভি কোনো মানে এইচআইভি হলে মৃত্যুর কোনো ভয় নেই। এইচআইভি হলে সেটার ওষুধপত্র আছে, ওষুধপত্র ঠিক ডায়াবেটিসের একজন রোগী যেমন সারা জীবন ওষুধ খাবে, হাইপারটেনশনের একজন রোগী সারা জীবন ওষুধ খাবে, তেমনি এইচআইভি পজিটিভ একজন রোগী সারা জীবন ওষুধ খাবে। সুতরাং ভয়ের কিছু নেই। এবং আমরা সবশেষে বলতে পারি যে বাংলাদেশে যে ট্রিটমেন্টটা পাওয়া যায় এটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদেরকে সাহস যোগানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে আবারও চলে যাচ্ছি স্টোরিতে, এবং একই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার এই গল্পটা আজকে জনগণের সামনে গণমাধ্যমে শেয়ার করেছেন। সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার অধিকার সব মানুষের আছে, রাষ্ট্রের এটা আমাদের নাগরিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। যিনি ভিকটিম, যিনি রোগে আক্রান্ত হয়ে গেছেন, তার দিকে সহমর্মিতার হাত বাড়াতে হবে, তাকে নাগরিক অধিকার সম্বলিত জীবনযাপন আমাদের উপহার দিতে হবে, এবং একই সাথে আমাদের মধ্যে যাতে করে ওই বিষয়গুলো না আসে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। দর্শক, শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। থ্যাংক ইউ সো মাচ।